ওকে, পরের ভিডিওতে আমরা দেখব যে এই বাকি অংশ আগের ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম একটু আমাদের বাকি ছিল, পরের ভিডিওতে আমরা এই জায়গাটাকে দেখে নেব যে রেজাল্টটা কি। তাহলে প্রথমে কি নির্ণয় করতেছিলাম, মধ্যক নির্ণয়ের সারণী, আমরা সারণী তৈরি করেছি। এরপরে কিভাবে মধ্যক চিহ্ন নির্ণয় করা যায় সেটা লিখেছি। এরপরে মধ্যক নির্ণয়ের ফর্মুলা লিখেছি। ফর্মুলাতে যে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে, প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে, এগুলোর যে মান, এই মানগুলো আমরা সারণী থেকে বের করেছি। এরপরে যে ফর্মুলাতে শুধু মানগুলো বসিয়ে দিয়েছি। এই মানগুলো বসানোর পরে তোমাদের রেজাল্ট, এটাই হচ্ছে কি মধ্যক। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, আমাদের মধ্যক 48.96। যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে এত টাকা, এত সেন্টিমিটার, এত মিটার, যেটাই থাকবে প্রশ্নে অবশ্যই মধ্যক লিখে এককটা দিয়ে, বুঝতে পারছো? আর যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে সরাসরি মধ্যক এত লিখে এটাই আমাদের উত্তর বা আনসার। ওকে, যেটা আমরা বলবো সেটাই হবে। এবার আমরা আরেকবার রিমাইন্ড করি বিষয়টা, একবার রিপিট করে নিই যে আমাদের অনেকে বুঝতে সমস্যা হবে, কারণ এটা হলো তোমাদের জন্য একদম ফার্স্ট টাইম, সো একটু সমস্যা হতেই পারে। সমস্যাগুলো আমরা সলভ করব, তাহলেই হবে। তাহলে এবার কি করো, মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে। এরকম কি কোনো নিয়ম আছে নাকি 8টা থেকে 5টা পর্যন্ত গাড়ি চলবে? আমার বাবা নাকি টিভিতে শুনছে, বলতেছে হ্যাঁ আমি কালকে রাতে টিভিতে শুনছি 8টা থেকে 5টা পর্যন্ত চলবে। আমি বললাম বলে তো আমরা জানতাম, বলতেছে না না আমি শুনছি। দেখো হয়ে গেছে। দেখো তাহলে এখানে প্রশ্নে কি থাকবে, শুধু শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে ক্রমশ, একটু পার্ট আমার কি কোশ্চেন। ওকে, তাহলে এইটা আমার কেন ভালো লাগতেছে, আমাকে খেয়াল রাখতে হবে মধ্যক নির্ণয়ের সবচেয়ে বড় থেকে হলো মধ্যক নির্ণয় জায়গাটা কি লাগবে, ক্রমযোজিত গণক সংখ্যা একটা সারণী এক্সট্রা তোমার অবশ্যই লাগবে। এটা ছাড়া কিন্তু মধ্যক নির্ণয় করা যাবে না, কারণ এটা দেখেই সবকিছু তোমাকে এটা প্রয়োজন, তো এটা দেখে এটা প্রয়োজন, এটা দেখে এটা প্রয়োজন। তাহলে তোমার নিজেকেই বুঝতে হবে যে আমি যে মধ্যক নির্ণয় শিখতেছি এমন ভাবে জিনিসটা শিখবো যে এই মধ্যক নির্ণয় অবশ্যই আমার এই জিনিসটা প্রয়োজন, তাহলে তোমাকে কখনোই কিন্তু ভুল হবে না, নিজে নিজে বের করতে পারবে। তাহলে এখানে আমরা শ্রেণীব্যাপ্তি প্রশ্ন ছিল, আমরা উঠাইলাম গণসংখ্যা, প্রশ্নে দেওয়া ছিল এটা আমরা উঠে নিয়েছি। এবার ক্রমযোজিত গণসংখ্যার যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমরা ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করেছি। আবারও তোমরা দেখবে যারা বুঝতে পারো না, এখানে প্রথমে 3 ছিল 3 লিখেছি, এরপর 3 + 10 13 লিখেছি, এবার 3 + 10 + 18 31, একইভাবে 3 + 10 + 18 + 25 56 লিখেছি। দেন এভাবে পরেরটার সঙ্গে অ্যাড করে আমরা 64, দেন সবগুলো অ্যাড করে পেয়েছি টোটাল 70। এটাই হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। তাহলে মোট গণসংখ্যা পেয়ে গেলাম 70। আমি কিন্তু বলেছি একটা কথা যে সূত্র বলে দিচ্ছি n/2, তাহলে এটা নিশ্চয়ই বিভাজ্য হবে। তাহলে এই ফর্মুলা বলে দিচ্ছে অবশ্যই তোমার যে শ্রেণী ব্যাপ্তিতে দিয়ে তোমার মধ্যক নির্ণয় করতে হবে, সেখানে দেখবো যে আমরা গণসংখ্যাটা অলওয়েজ এরকম জোড় সংখ্যা আসবে, তাহলে তোমার এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? কারণ এটা দুইটা নিশ্চয়ই বিভাজ্য হবে। এরপরে এছাড়া আমাদের এই পদটা খুঁজে পেতে আমাদের কষ্ট হয়ে যাবে, আর ফ্র্যাকশন ধরে নেওয়া হয় না, ঠিক আছে? যেমন এখানে 35তম পদ, তাহলে এখানে তো বলা যাবে না 35.2তম পদ, এই পদটা তো হবে না, কারণ মধ্যক নির্ণয় এক্স্যাক্টলি পূর্ণ সংখ্যাটা পাচ্ছে। এর জন্য এখানে কি আসবে, তোমার পূর্ণ সংখ্যা আসবে 35। তাহলে 35তম পদই হবে মধ্য শ্রেণী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 35 কোথায় অবস্থিত, 31 42 থেকে 47 পর্যন্ত যে নম্বরগুলো আছে সেগুলো 31 দিয়ে কমপ্লিট। এরপরে স্টার্ট হচ্ছে তোমার 48 থেকে 53 পর্যন্ত, এটা হলো 25 বার আছে, ঠিক কি না? তাহলে আমরা 31 এর পরে অবশ্যই 35তম যে পদটা সেটা আমরা এখানেই পাবো। তাই এখানে যে শ্রেণী ব্যাপ্তি, এই শ্রেণী ব্যাপ্তিটাকে আমরা বলছি মধ্যক নির্ণয়ের শ্রেণী হলো এটা। তাহলে এখানে কি বলতেছি 25তম পদ 48 থেকে 50 কি শ্রেণীতে অবস্থিত, অতএব মধ্যক এই শ্রেণীতে অবস্থিত। তুমি একটা সুন্দর একটা ডিফাইন দিয়ে দিলে, যে সংজ্ঞা দিয়ে দিলে যে আসলে মধ্যকটা কোথায় কিভাবে, তাহলে তোমার একদম পুরো ক্লিয়ার। এরপর আমরা মধ্যক নির্ণয়ের সূত্র, এটা সবসময় অবজেক্টিভে থাকে। নিচে ফর্মুলা, প্রতিরূপ নির্ণয়ের সূত্র বা প্রতিরূপ সমান সমান সূত্র, মধ্যক সমান সূত্র, গড় সমান সূত্র, বলে নিচের কোনটি সঠিক। এখন যদি তোমার ফর্মুলা ব্যবহৃত না থাকে
তাহলে তুমি অবশ্যই অবজেক্টিভটা কি ভুল করে আসবে। তাহলে অবজেক্টিভটা ক্লিয়ার করার জন্য তোমার সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। যদি এটা মনে না থাকে তাহলে এই ছকের কোনো মূল্য আছে? এই ছকের কোনো মূল্য নেই। এরপরে সুন্দর করে আমরা সবকিছু উপস্থাপন করে দিলাম। এল কি, ইনভার্টিং কি, এফসি কি, ডি কি, এফএম কি। তো প্রথমে যখন তোমাদেরকে দেখানো হয়েছে যে এই সূত্রের যে এই বাংলা কথাগুলো এর দ্বারা কি বোঝায়, এফসি দ্বারা কি বোঝায়, ডি দ্বারা কি বোঝায়, এফএম দ্বারা কি বোঝায়, এর যে বর্ণনা বাংলায়, এই বর্ণনাটা তোমাকে অবশ্যই খাতায় লিখে নিতে হবে। তারপরে তোমাকে এরকম একটা সারণী তৈরি করে ছোট্ট বর্ণনা দিয়ে উত্তরটা বের করে রাখতে হবে। তাহলে তুমি কি সবসময় মধ্য নির্ণয়টা নিজে কন্ট্রোলে রাখতে পারবে। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব এখান থেকে সূচরক নির্ণয়। সূচরক নির্ণয় এবার কি নির্ণয় করব? এই সূচরক নির্ণয়ের সারণী। তবে এখন আমাদের খেয়াল করতে হবে সূচরক নির্ণয়ে কখনোই ক্রমজনিত গণসংখ্যার সারণীর প্রয়োজন নেই। এজন্য কি করব, এটা মুছে দিলাম। তাহলে প্রচলক নির্ণয়ে তোমার কি লাগবে? শুধু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তার মানে প্রশ্নে তোমার যা দেওয়া আছে এটা দিয়ে তুমি প্রচলক বের করতে পারো। আসলে আমরা প্রচলক বলতে কি বুঝি? আমরা কিন্তু এটা 6, 7, 8 এগুলো তো আমরা শিখে আসছি। প্রচলক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ প্রদত্ত নম্বরগুলো যেটা সবথেকে বেশি বার থাকবে, প্রচুর পরিমাণে যেটা থাকবে, এটা আমরা বলে থাকি প্রচলক। তো যদি নরমালি কোন সংখ্যা দেওয়া থাকে পূর্ণ সংখ্যা, তাহলে এগুলো কি সহজে বের করা যায় যে এটা এতবার, এটা এতবার, এটা এতবার, যেটা সবচেয়ে বেশি বার আছে ঠাস করে বের করে। কিন্তু শ্রেণী ব্যাপ্তি যখন দেওয়া থাকবে তখন কিভাবে আমরা প্রচলক নির্ণয় করব? তো প্রচলক নির্ণয়ে আমি এটা ইউজ করার আগে তোমাদেরকে এর সংক্ষিপ্ত বর্ণনাটা আগে দিয়ে দিই। প্রচলকটা আমরা কোথায় পাবো, প্রচলকের ফর্মুলা কি আমরা জানি। প্রচলক সূত্র n প্লাস f1 বাই f1 প্লাস f2 ইনটু h বাই d। অনেক সময় দেখা যায় d টা আমরা আগে গুণ দিয়ে f1 বাই f1 প্লাস f2, f দ্বারা কি বোঝানো হচ্ছে? গণসংখ্যা। f1 দ্বারা কি বোঝায়, f2 দ্বারা কি বোঝায়, এইটা যখন আমরা বুঝতে পারবো তাহলেই হবে। এখানে l প্রচলক শ্রেণীর নিম্ন সীমা, এর প্রচলক শ্রেণীর নিম্ন সীমা। What is f1? তাহলে f1 হলো প্রচলক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের গণসংখ্যা। প্রচলক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের গণসংখ্যা। f2 কি হবে? প্রচলক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা। তার পরবর্তী গণসংখ্যা। তাহলে f1 পেলাম প্রচলক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের গণসংখ্যা, আর f2 হচ্ছে প্রচলক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা। তাহলে আমরা যদি এটা গণনার মধ্যে নিয়ে আসতে চাই তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত করতে পারবো, সেটা হচ্ছে যে এটার গণনা আমরা শিখলাম। এখানে দেখো d, d বলতে আমরা একই কথা আগে বলবো বা সবসময়ের জন্য শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি d কি বলে? শ্রেণী ব্যাপ্তি। এখন দেখো
তাহলে প্রতিরোধ নির্ণয়ের যে ফর্মুলা এটা আমাদের মেমোরিতে রাখতে হবে, এটার যে সংক্ষিপ্ত বর্ণনা এটাও মনে রাখতে হবে। এখন আমরা এই সারণী থেকে এটা আমরা প্রয়োগ করে সুন্দর করে এদের প্রতিরোধ নির্ণয় করব। তাহলে আমরা বর্ণনাতে প্রথমে যেটা লিখব, এই সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় অবস্থিত? প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা 25, যা এত শ্রেণীতে অবস্থিত। আমরা কি বলতে পারবো? দেখা যাচ্ছে যে প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা 25, যা 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা কি বলতেছি? প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা 25, যা এত শ্রেণীতে অবস্থিত। ওকে, প্রতিরোধ 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। কি বলা হচ্ছে? অতএব প্রতিরোধ কত? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। এই জায়গাটা লিখে ফেললাম। এখন আমরা সুন্দর করে এই জায়গাটা দেখে নেব। আমরা জানি প্রতিরোধ, এখানে সব বর্ণনা দিয়ে দেওয়া হলো। এখন শুধু কি আমরা মানগুলো বের করব। একটু যত্ন করে যে মানগুলো বের করি, আমরা দুটো কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে। তার মানে প্রতিরোধ শ্রেণীর নিম্ন সীমা, যেহেতু প্রতিরোধ শ্রেণী আমি পেয়ে গেছি 48 থেকে 53, তাহলে এখানে নিম্ন সীমা কোনটা? অবশ্যই 48। তাহলে ডায়াগ্রামে তুমি কি লিখতে পারবা? নিম্ন সীমা হচ্ছে 48। F1 প্রতিরোধ শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের গণসংখ্যা। তাহলে আমরা এখানে দেখাতে পারি গণসংখ্যা ছিল 25, আর পূর্বের গণসংখ্যা কোনটা? এই পূর্বেরটা হচ্ছে 18। পূর্বেরটা কি? 25 মাইনাস 18। তাহলে এখানে কত হবে? 7। এরপরে দেখো পরেরটা যদি আমরা বের করতে চাই, ডিটা আমরা একটু পরে নেই। গণসংখ্যা কত? 25। এখানে পরবর্তী গণসংখ্যা কত আসবে? 8 আসবে। তাহলে কত পাবো আমরা? 17। আর ডি কত? ডি তোমাদের পেয়েছো 6। ডি কত? শ্রেণীব্যাপ্ত 6। তাহলে এখানে F2 পেয়েছি 17, ডি হচ্ছে শ্রেণীব্যাপ্তি আমরা পেয়েছি 6। তাহলে দেখো এই যে আমাদের তথ্য অনুযায়ী আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা মানগুলো বের করেছি। এই মানগুলো যদি আমরা এখন সূত্র বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা যা চাচ্ছি সেটা কিন্তু পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারবো? অতএব প্রতিরোধ, তাহলে প্রতিরোধ কি করবে? এই এর কত পেয়েছো? 48 প্লাস উপরে তোমার কত ছিল? F1 কত পেয়েছো? 7। নিজে নিজে বসাতে পারো। আর নিচে কি লিখবো? 7 প্লাস 70 ইনটু 6। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 48 প্লাস 6 সাথে কত হয়? 42 বাই 17 এর সাথে 24। এখন ক্যালকুলেশন করে দেখো তোমার রেজাল্টটা কি আসবে। যা আসবে এটাই আমরা বসাবো। ওয়ান 1.75, তাহলে এখানে 49.75 কাছাকাছি। দেখো আমরা মধ্য নির্ণয় করলাম, সেখানে 48.96। প্রতিরোধ নির্ণয় করলাম 49.75। গড় নির্ণয় করবো, দেখবো যে এই 48 থেকে 50 এর মধ্যেই। এটাকে কি বলে থাকি আমরা?
আমরা তখন বলে থাকি তৃতীয় প্রবণতা। ওকে, তাহলে আমরা এটা আরেকবার রিমাইন্ড করি, যারা পরে জয়েন করছো তাদের জন্য একটু সুবিধা হবে। সূত্র নির্ণয়ের সারণী আমাদের যেটা দেওয়া থাকবে, এই সারণীটা রূপ করে কিছু করে নিয়ে আমরা এখানে আমাদের টোটাল 70, এই 70 কিন্তু কোনো প্রয়োজন নেই। এটা কি করতে পারি আমরা, এটা মুছে দিতে পারি, এটা কোনো কাজ নেই। এখানে মোট গণসংখ্যার কোনো কাজ নেই, এটার কোনো কাজ নেই। তাহলে এটা আমরা এই এখন তাহলে তুমি দেখো কি কি তোমার কাজে লাগতেছে। প্রথমে সারণী থেকে আমরা ডিসিশন নিতেছি যে দেখা যাচ্ছে প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা 25। কোথায়? এই 25। তাহলে এই 25 কোন শ্রেণীতে অবস্থিত? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা বলবো প্রচুরক এই শ্রেণীতেই অবস্থিত। তাহলে প্রচুরক নির্ণয়ের ফর্মুলা আমরা লিখে ফেললাম। তাহলে এখানে এর কি হোয়াট ইজ এর হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে যেহেতু প্রচুরক শ্রেণী এখানে তুমি ফাইন্ড আউট করেছো, এখানে ফাইন্ড আউট করেছো না 48 থেকে 53, আমরা নিম্ন সীমা কত দিলাম? 48। এরপরে আমরা কি করেছি? f1। তাহলে f1 আমরা কি করব? f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বে গণসংখ্যা। গণসংখ্যা পেয়েছি আমরা 25, এখান থেকে যদি আমরা বিয়োগ করে দেই 18, তাহলে 25 - 18 কত এসে গেল? 7। ওকে, একই ভাবে f2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী গণসংখ্যা। গণসংখ্যা পেয়েছি আমরা 25, পরবর্তীটা কত? 8। তাহলে বিয়োগ করে পেলাম 17। আর এখানে যে তোমার d, এটা শ্রেণী ব্যবধান, যা আমরা আগে জেনেছি, এটা কত? 6। এরপরে শুধু মানগুলো সূত্রের মধ্যে বসাই দিলাম, রেজাল্ট চলে আসে। ওকে, তাহলে তোমাদের অনেক সময় এখানে একটু খেয়াল রাখতে হবে, সামটাইম যদি এই 25 সংখ্যাটি কথার কথা যদি তোমার এখানে হয়, এখানে বুঝাই দিই, ধরো 25 টি এখানে আছে, তখন তোমার তাহলে f1 টা কি হতো? তখন তুমি f1 ঠিকই এখানে 25 - 8 লিখতা, আর f2 কি লিখতে? 25 - 0, কারণ পরের কথা তোমার নেই। আবার যদি তোমার প্রথমে হতো এখানে হতো 25, তখন কিন্তু তোমার হতো f1 = 25 - 0, আর f2 লিখতাম 25 - 10। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে মধ্যক নির্ণয় আমরা ভালো করে শিখলাম, প্রচুরক নির্ণয়টা ভালো করে শিখলাম। এখন যদি এইটা আমরা কিছু কিছু জিনিস ভুলে যাই, আমরা অবশ্যই তো আপলোড দিয়ে রাখবো, সব জায়গায় রাখবো। মানে তোমাদের যদি একটা আন্তরিক চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, তাহলে কিন্তু যে কোনো ভাবে কোনো কিছু শেখা যাবে। আর তোমাদের যদি ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই শেখানো সম্ভব না। বুঝতে পারছো? তো আজকে মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের যে সারণীটা আমরা শিখেছি, এটা আমরা মনে রাখার চেষ্টা করব এবং ভালো করে বুঝে, ঠিক আছে, এমনি মুখস্থ না, বুঝে, তাহলে দেখবে এর কোনো সময় তোমরা ভুলে যাবে না। হ্যালো শাহরিয়া।